শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। চন্দননগরের বাগবাজারের শতাব্দী প্রাচীন মুখার্জি বাড়ি। এমনিতেই এই অঞ্চল বনেদিয়ানায় ভরপুর। রক্ষিত বাড়ি, ইন্দুমতি স্কুল, জগদ্ধাত্রী পুজো সব মিলিয়ে এই জায়গার আভিজাত্য চোখে পড়ার মতো। প্রায় 150 বছরের পুরনো এই মুখার্জি ভিলা নামের অট্টালিকা আজ সেজে উঠেছে এক অনন্য সাজে। বড় ছেলে অর্ণবের বিয়ে মিটেছে গত পরশু। কাল নতুন বউ এসেছে বাড়িতে, আজ বউ ভাত। সকাল থেকেই এই বাড়িতে যেন আনন্দ উৎসবের ঘন ঘটা। কিন্তু এই আনন্দের মাঝেই রয়েছে পরম্পরা মেনে নানা আচার বিচার, বিধি পালন, যা দীর্ঘদিন ধরে মুখার্জি বাড়ির ঐতিহ্য মেনে চলে আসে। বিয়ের পর প্রথম সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাড়ির বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব তুলে নেয় সে বাড়ির ছেলে। বংশ পরম্পরা মেনে তাদের বাড়ির একটা প্রাচীন সোনার আংটি নতুন বউয়ের আঙুলে পরিয়ে দেওয়া হয়। তারপর সন্ধে হতেই বাড়িতে শুরু হয় নিমন্ত্রিত মানুষজনদের একে একে আপ্যায়নের পালা, আর সঙ্গে নববধূ আলাপন। এ বাড়ির কর্ত্রী নীলিমা মুখার্জির মাথায় এখন সহস্র চিন্তা। বিকেলের রিসেপশন, অতিথি আপ্যায়ন, আর তার চেয়েও বড় চিন্তা সঠিক সময়ে সেই কৌলিক রত্নটিকে সিন্দুক থেকে বের করে নিয়ে আসা। সকালের ব্যস্ততায় সেই তোড়জোড়ই চলছে রান্নাঘরের লাগোয়া বারান্দায়। নীলিমা দেবী ওনার যা ললিতাকে নিয়ে ওনারা ভাত কাপড়ের তত্ত্বাবধানে ব্যস্ত। সঙ্গে অবশ্যই এ বাড়ির নতুন সাহায্য সঙ্গিনী পুষ্পও রয়েছে। ওরা একটা বড় বারান্দায় বসে থালা বাসন এবং অনুষ্ঠানের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। ললিতারে, কি বলবো তোকে, কাল রাত থেকে এক দণ্ড চোখ বন্ধ করতে পারিনি। এই আংটিটা নিয়ে এত টেনশনে আছি না। কেন যে এত পুরনো নিয়ম বাপু? কত দামি জিনিস, সদ্য নতুন বউ বাড়িতে এসেছে, বয়সী বা কত, সব কিছু সামলে রাখতে পারবে? শুনেছি আবার ওই আংটিতে নাকি ওই ফরাসি আমলের ইতিহাস লুকিয়ে আছে। দিদি, তুমি তো জানো এই বাড়ির ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের। ওই আংটি শুধু সোনা নয়, এটা আমাদের বংশের অহংকার। আর অর্ণব শ্রেয়ার জীবনের প্রথম সকালে এটা হাতে না দিলে নিয়ম রক্ষা হবে না যে। আর তুমি অত চিন্তা করছো কেন বলো তো দিদি? একদিন তুমিও তো এই বাড়িতে বিয়ে করে প্রথম এসেছিলে বড় বউ হিসেবে। সেদিনও তো তোমাকে অতটুকু বয়সে এই আংটির দায়িত্ব তুলে দিয়েছিলেন আমাদের শাশুড়ি মা। তুমি পারোনি সামলাতে, আজ ওরাও সামলাবে ঠিক। দেখো, অর্ণব শ্রেয়া আধুনিক ছেলে মেয়ে, ওদের দায়িত্ববোধ অনেক বেশি। তুই আর বলিস না বাপু দায়িত্ববোধের কথা। ঠিক করে শাড়ির কুচি সামলাতে পারে না, তাদের আবার দায়িত্ববোধ কি? এভাবেই চলছিল মুখার্জি বাড়ির দুই জায়ের মধ্যে আলাপ আলোচনা। আর ওনাদেরকে সঙ্গ দিচ্ছিল পুষ্প, মুখার্জি বাড়ির নতুন সাহায্য সঙ্গিনী। লোকে অবশ্য বিমলার মা বলেও চেনে পুষ্পকে। পুষ্প একটা নতুন কাঠের ট্রেতে ভাত কাপড়ের উপাচার সাজাচ্ছিল হাতে হাতে। বড় মা, এই থালাতেই কি নতুন বইয়ের ভাত আর কাপড়টা যাবে? আমি কি হলুদ আর চন্দনটা একটু ছুঁয়ে দেবো? না না পুষ্প, তুমি শুধু গুছিয়ে দাও, ওটা আমি মানে বাড়ির কর্ত্রী হিসেবে নিজের হাতে ছুঁয়ে দেব। তুমি বরং দেখো ওই যে আনা নতুন রূপোর বাটিটা, ওটা যেন ভালোভাবে পরিষ্কার থাকে। এটাই প্রথম দিনের পরমান্ন যাবে। দিদি, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
তুমি বরং দেরাজ থেকে সিন্দুকটা বের করে নতুন বৌমার হাতে ওই আংটি সমেত কি কি গয়নাগাটি তুলে দেবে সেগুলোর জোগাড় করো। ততক্ষণে নীলিমা দেবী ওনার হাত দিয়ে কোমরের কাপড়ের কাজটা ছুঁয়ে হাত রাতে শুরু করলেন। চাবিটা কোথায় গেল? এই এই তো কাছেই আছে। আসলে কাল রাতে আবার সিন্ধুকের তালাটা ঠিক মতো দিয়েছে কিনা কে জানে, সেই সন্দেহটাই কাটছে না। দেখো, কাল রাতে আবার বাড়ির সবাই ছিল, কে কোথায় এলো গেল খেয়াল রাখা যায়নি। পুষ্প কিছু একটা কথা বলতে গিয়েও থেমে যায়। সে যেন কিছু একটা বলতে চায়, কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বড়মা, কাল রাতে ওই সিন্দুক ঘরের... আহা, কি হলো পুষ্প? সব কাজে এত ঢিলেমি কেন? পরিষ্কার করে বল, কি হয়েছে সেদিকে? ওই ঘরটা নিশ্চয়ই পরিষ্কার করিসনি। না না, কিছু নয়। আমি কাল রাতে এদিকটায় জল দিতে এসেছিলাম, তখন ওই ঘরটায় তালা দেয়া ছিল। আর একটা জিনিস... পুষ্প আবারও কিছু একটা কথা বলতে গিয়ে খানিকটা জোর করে নিজেকে সামলে নিল। না, কিছু নয়। বাতাবি লেবুর গাছটা থেকে একটা বড় ডাল পড়েছিল, মনে হয় কেউ গাছ ভেঙেছে। পুষ্পর এই কথায় একটা চাপা অস্বস্তি অনুভব হলো নীলিমা দেবীর। পুষ্প হয়তো কিছু একটা লুকোতে চাইছে, বা সে নিজেও পুরোপুরি নিশ্চিত নয়। একটা নতুন কাজের লোকের এমন লুকোচুরি স্বভাবটা নীলিমা দেবীকে খানিকটা সন্দিহান করে তুলল বইকি। যাকগে, তোরা বরং দেখ এই বেনারসি শাড়িটা যেন কুঁচকে না যায়। আর ললিতা, অর্ণবকে একবার ডেকে দে তো, ওই ছেলেটা এখনো তৈরি হয়নি। আহা, বাসর জায়গা বর, একটু দেরি তো হতেই পারে। তুমি বরং একটু জিরিয়ে নাও। দেখো, রিসেপশনের আগে নিজেকে ক্লান্ত করে ফেলো না। আর জিরোনো, আমার কপালে কি আর জিরোনো আছে? ওই কৌলিক রত্নটা যতক্ষণ না শ্রেয়ার হাতে উঠছে ততক্ষণ আমার শান্তি নেই। ঠিক তখনই বাড়ির ভিতর থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল। অর্ণব ওর ঘরের দিক থেকে এদিকেই আসছে। কি হয়েছে মা? আরে এত শোরগোল করছো কেন তোমরা সবাই মিলে সকাল সকাল? আরে এখনো তো অনেক সময় আছে। সময় আছে? আজ তোমার বউ ভাত অর্ণব, এরপর রিসেপশন, আর তোমার কোনো হুঁশ নেই। যাও, জলদি তৈরি হও। আর শোনো, এখন কিন্তু আর বাইরে বেরিও না। আরে বাবা, ঠিক সময় মতো আমি তৈরি হয়ে যাব। তোমাদের এত বাড়াবাড়ি দেখে অবাক লাগে। একটা আংটি এই যুগেও! অর্ণবের এই উদাসীনতা নীলিমাকে কষ্ট দিল। তার কাছে যেখানে এটা বংশের মান সম্মান, সেখানে ছেলের কাছে এটা কেবলমাত্র একটা আংটি। কি বললি অর্ণব? একটা আংটি? তোমার কাছে এটা নিছক একটা সোনার জিনিস হতে পারে, কিন্তু এটা মুখার্জি বাড়ির 4 পুরুষের স্মৃতি। তোমার দাদু এই আংটি হাতে নিয়ে শপথ নিয়েছিলেন, বংশ পরম্পরায় আংটি তুলে দেওয়া হবে এ বাড়ির বড় ছেলের বউয়ের হাতে। এ বাড়ির মর্যাদা, সম্মান সব কিন্তু ওই আংটিতেই মিলেমিশে রয়েছে। নীলিমা, ললিতা, পুষ্প সকলেই চুপ করে গেল। সৌমেন ঘরে প্রবেশ করল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে খানিক গম্ভীর হয়ে গেল। নীলিমা, তোমার কি মনে হয় এখন গিয়ে একবার জিনিসটা বের করে আনা উচিত? এখনই শুভ কাজটা সেরে ফেললে বিকেলে আর চিন্তা থাকবে না। চাবিটা দাও। হ্যাঁ গো, এই তো চাবি। আমি নিজেই যাই, তোমার হাতে কেন তুলে দিতে হবে? নীলিমা, কাল রাতে আমি দেখলাম তুমি তালা দিতে গিয়েও যেন দিলে না। আমার চোখ কি এতই খারাপ হয়ে গেছে? এই শেষের কথাটা যেন বিদ্যুৎ চমকের মতো লাগলো। নীলিমা কি তবে সত্যিই কাল রাত্রে কোনো একটা ভুল করেছিল, নাকি সৌমেনও আংটিটার কাছে যেতে চাইছে কোনো এক গোপন কারণে? অর্ণব, ললিতা আর পুষ্প সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালের আনন্দ যেন মুহূর্তের মধ্যে একটা চাপা অস্বস্তি আর সন্দেহের পরিবেশ তৈরি করল। সকাল তখন প্রায় 9টা। মুখার্জি বাড়ির অন্দরমহল ততক্ষণে অন্যরকম তৎপরতায় ব্যস্ত। সকলের চোখের সামনে, সকলের সন্দেহের কেন্দ্রে তখন নীলিমা মুখার্জি, আর নীলিমার মনে মনে সন্দেহ তার স্বামী
সৌমেনের দিকে। তার কোমর বন্ধে সিন্দুকের চাবি, কিন্তু তার কপালে গভীর ভাঁজ। সকলের সামনে স্বামীর সেই তীক্ষ্ণ মন্তব্য, তুমি তালা দিতে গিয়েও যেন দিলে না। এই কথা তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। এখন নিজেকে প্রমাণ করার পালা। তার স্মৃতিভ্রম হয়নি, তিনি দায়িত্ব থেকে বিচ্যুত হননি। তিনি প্রমাণ করতে চান মুখার্জি বাড়ির ঐতিহ্য তাঁর হাতে সুরক্ষিত। নীলিমা একটি সুন্দর ছিলের কাজ করা রূপোর ট্রে হাতে নিলেন। সঙ্গে ওর যা ললিতাকে নিয়ে সিন্দুকের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা বাড়ির এক কোণে, অপেক্ষাকৃত অন্ধকার। ঘরে প্রবেশ করার সময় দরজার মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ যেন তীব্র লাগল। পুরনো দিনের সেগুন কাঠের কারুকার্য করা দরজা। অবশ্য আজকাল মেইনটেনেন্সের অভাবে, বর্ষার আর্দ্রতার কারণে দরজার কলকবজায় জং ধরেছে। ললিতা, আয় তো। একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যেন অমঙ্গল হতে চলেছে। মনটা ঠিক ভালো লাগছে না রে। ছি দিদি, এসব কি বলছো? তুমি নিজে গিয়ে সবকিছু বের করে দেখে নাও, দেখবে মন শান্ত হয়ে যাবে। আর তুমি ভুল করতেই পারো না। তারা সিন্দুক ঘরের ভিতরের ছোট কুলুঙ্গির সামনে এসে দাঁড়ালো। কুলুঙ্গির মধ্যে একটা বিশাল লোহার সিন্দুক, বহু পুরনো, যার গায়ে শতাব্দীর ভার স্পষ্ট। তালা খোলা সিন্দুক দেখে নীলিমার হাত কাঁপছে। চাবিটা বের করতে গিয়ে কোমরের কাছটায় দু একবার হাতড়ালো। দেখ তো ললিতা, সিন্দুকটা সত্যি সত্যি খোলা। আমি কিন্তু কাল রাত্রে শেষবার খুলে তালা দিয়েছিলাম। নীলিমা তবুও তালাটাকে হাত দিয়ে এদিক ওদিক ভালো করে একবার ঘুরিয়ে ফিরিয়ে কি যেন ভাবার চেষ্টা করলো। চাবিটা উল্টে পাল্টে দেখলো দু একবার, তারপর হতবম্ব হয়ে তালার দিকে স্থিরভাবে তাকালো। ওহ, এ কি? কি হলো দিদি? ললিতা, তালা তালা সত্যি সত্যি দেওয়া নেই, তালা খোলাই রয়েছে। তুমি কাল রাতে তালা দাওনি? তাহলে তখন বড়দা ঠিক কথাই বললেন তো। না না, আমি আমি তো দিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে খট করে আওয়াজ হলো, কিন্তু এখন তো দেখো সামান্য টানতেই খুলে গেল। সিন্দুকের ডালা খোলার একটা ভারী এবং কর্কশ শব্দ হলো। সিন্দুকের ভিতরে মখমলের বাক্স উঁকি দিচ্ছে, আর তার ভিতর থেকে পুরনো সোনার গয়নার ঔজ্জ্বল্য চোখে পড়ছে। সৌমেনের কথাই ঠিক। আমি কি করলাম? আমি আমার জন্যই। দিদি, নিজেকে দোষ দিও না, আগে দেখো ভেতরে সব আছে কিনা। নীলিমা সিন্দুকের ভিতরে হাতড়ে হাতড়ে মখমলের আরো একটা ছোট লাল বাক্স বের করে আনলো। বাক্সটা হাতে নিয়েই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই তো সেই কৌলিক রত্নের আংটির বাক্স। এটাতেই তো সবসময় আলাদা করে রাখা হতো। দ্রুত বাক্সটা খুলে ফেলল নীলিমা। ভিতরে মখমলের গদিতে আংটিটা আটকে থাকার কথা, কিন্তু আংটি নেই। ললিতা এক ঝটকায় তার পাশে এসে দাঁড়ালো। দুজনেই শূন্য বাক্সটার দিকে তাকিয়ে রইল। নেই মানে কি? কোথায় যাবে? শুধু ফাঁকা বাক্স। ললিতা, আংটিটা নেই, আর সব আছে। এই দেখ, আমার শাশুড়ির দেওয়া মুক্তোর হারটা আছে। ওই যে তোর দাদার দেওয়া ছোট ছোট কানের দুল জোড়া আছে, হীরের আংটিটাও আছে। শুধু আমাদের বংশের কৌলিক আংটিটা নেই। শুধু ওটাই নেই? এর মানে কি দিদি? এটা কি কোনো সাধারণ চুড়ি?
নাকি কেউ জেনে বুঝে এই বাড়ির ঐতিহ্যকে আঘাত করতে চাইছে? নীলিমা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার চোখের আতঙ্ক সরে গিয়ে একটা কঠিন সন্দেহ বাসা বাঁধল। ললিতা তখনও আশেপাশে ভালো করে দেখে চলেছে, যদি কোনো সূত্র মেলে। ললিতা, আমার কেন জানি না। কাকে সন্দেহ করছো তুমি দিদি? পুষ্পকে? ওই নতুন কাজের লোকটাকে? না না ললিতা, তার ক্ষমতা নেই আংটি চুরি করার। আর নীলেশে সব নিত। শোন, গত 3 মাস ধরে সৌমেন মানে অর্ণবের বাবার ওর কারখানায় খুব লোকসান চলছে জানিস। ব্যাংক থেকে বহু টাকা লোন নেওয়া হয়েছে। এ কি বলছো দিদি? বড়দা? হ্যাঁ, গত সপ্তাহে সে আমার কাছে চাবি চেয়েছিল। বলেছিল কিছু জরুরি কাগজপত্র সিন্ধুক থেকে বের করতে হবে। আমি তাকে দিইনি। সে খুব রেগে গিয়েছিল জানিস। আর সেই তো আজ সকালে আমাকে সকলের সামনে মিথ্যে করে বলল আমি নাকি তালা দিতে ভুলে গেছি। নীলিমার এই সন্দেহ যুক্তিহীন নয়, শুধুমাত্র একটা ঐতিহ্যবাহী আংটি, যা বিক্রি করলে হয়তো ভালো অর্থ মিলবে। সেই আংটিটাই চুরি যাওয়া এবং বাকি সব কিছু সুরক্ষিত থাকা, এই যেন বাড়ির ভেতরেরই কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত করছে। এই মুহূর্তে নীলিমার কাছে তার স্বামী প্রথম সন্দেহভাজন। নীলিমা আর ললিতা যখন কথা বলছিল, তখন বাইরে সৌমেনের অস্থির কণ্ঠস্বর শোনা গেল। সৌমেন ঘরের ভিতরে প্রবেশ করল। কি হলো নীলিমা, এত দেরি করছো কেন? ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় হয়ে এলো যে। আংটিটা কোথায়? নীলিমা কোনো কথা না বলে শূন্য বাক্সটা সৌমেনের দিকে বাড়িয়ে দিল। সৌমেন প্রথমে হতভম্ব হলো, তারপর ক্ষোভে আর অপমানে তার মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলিমা, এটা কি? তুমিই বলো এটা কি? তোমার কথায় কি আজ সকালে প্রমাণিত হলো না যে আমি তালা দিতে ভুলে গেছি? তুমি এটাই প্রমাণ করতে চেয়েছিলে, তাই তো? চুপ করো। কি বলতে চাইছো তুমি? আমার কথা বলার ঢং খারাপ হতে পারে, কিন্তু আমি এই বংশের ঐতিহ্যে হাত দেব? আমি তো শুধু তালা খোলা সিন্ধুকটা দেখলাম, আর দেখলাম শুধুমাত্র এই আংটিটাই নেই, যেটার আর্থিক মূল্য অনেক এবং যেটা পেলে তোমার কারখানার লোকসান কিছুটা মেটানো যেত। নীলিমা, আমার দুর্দিনে তুমি আমার গায়ে চুরের তকমা লাগাচ্ছ। তুমি তোমার ভুল ঢাকতে চাইছো। আবেগে নীলিমার চোখে জল এসে গেল। সেই মুহূর্তে বাইরে থেকে হইচইয়ের শব্দ ভেসে এলো। অর্ণব, ললিতা, আরও 2-1 কাজের লোক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে বাবা, এত চিৎকার করছো কেন? আরে শ্রেয়া সবে মাত্র নতুন এসেছে, কি ভাববে বলো তো? নীলিমা এবার নিজেকে সামলে নিল। বাড়ির এত লোকের সামনে তিনি স্বামীর আর্থিক দুরবস্থা বা তার উপর সরাসরি সন্দেহ প্রকাশ করবে না। কিছু না, কিছু হয়নি অর্ণব। এই কৌলিক রত্নটি সিন্ধুক থেকে চুরি গেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা যেন স্তব্ধ হয়ে গেল। অর্ণব, ললিতা সকলের চোখে তখন অবিশ্বাস। চুরি? কিভাবে সম্ভব? এই বাড়িতে চুরি? আর শুধু একটা আংটি? আমি জানি না কিভাবে সম্ভব। আমি কাল রাতে সিন্ধুকের তালা দিয়েছিলাম, কিন্তু আজ সকালে দেখলাম তালা খোলা আর আংটিটা নেই। তবে একটা বিষয় পরিষ্কার, যে এই কাজ করেছে সে মুখার্জি বাড়ির ভেতরের মানুষ, কারণ সিন্ধুকের ঘরের তালা ভাঙা নেই, বরং খোলা ছিল। এর চাবি কাদের কাছে থাকে তা সবাই জানে। নীলিমা খুব সুকৌশলে সৌমেনের দিকে সরাসরি আঙুল না তুললেও সন্দেহের তীরটা তার দিকেই ছুঁড়ে দিলেন। চাবি নিয়ন্ত্রণকারী হিসেবে সেও সন্দেহের আওতায় এলো, কিন্তু ও যেন ইঙ্গিতে বুঝিয়ে দিল শেষ রাতে চাবি অন্য কারোর হাতেও গিয়েছিল, অথবা তালা খোলাই ছিল। এটা নীলিমার দায়িত্ব জ্ঞানহীনতা।
আমি আজ সকালে বলেছিলাম তালা ঠিক মতো দেওয়া নেই। তুমি কেন বলেছিলে? তোমার কি কোনো পূর্ব ধারণা ছিল? সৌমেন সাময়িকভাবে চুপ করে গেল। ওর চোখে রাগ, অপমান আর চাপা দুশ্চিন্তা। ও কোনো উত্তর দিল না। এই নীরবতা যেন সন্দেহের আগুনে ঘি ঢালল। মুহূর্তের মধ্যে মুখার্জি বাড়ির সেই সিন্দুকের ঘরটা যেন একটা বিচার কক্ষে পরিণত হলো। সকালে যে বাড়িতে আনন্দের সূচনা হওয়ার কথা ছিল, সেখানেই এখন অবিশ্বাস আর অভিযোগের বিষ যেন বাতাসে মিশে গেছে। বাইরের অতিথিরা তখনও উৎসবের আবহে ব্যস্ত, কিন্তু অন্দরমহলে তখন নেমে এসেছে এক শীতল নীরবতা। চুরির খবরটা ছড়িয়ে পড়তেই একে একে সকলে ছুটে এসে ভিড় জমাচ্ছে সিন্দুক ঘরের বাইরে। কিন্তু আংটিটা কে সরিয়েছে, এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। এখন লড়াইটা বাইরের শত্রুর সঙ্গে নয়, বরং ভিতরের বিশ্বাসের সাথে। নীলিমা, ললিতা, সৌমেন, অর্ণব এবং অন্যান্য কাজের লোকেরা সিন্দুক ঘরের সামনে জড়ো হয়েছে একে একে। এমনকি সদ্য বিবাহিতা নতুন বউ শ্রেয়া এসে দাঁড়িয়েছে নত শিরে। সৌমেনের মুখ পাথরের মতো শক্ত। নীলিমা কাঁপছে রাগে আর অপমানে। নীলিমা, যা বলার সকলের সামনে বলো। আমার কারখানার লোকসানের সঙ্গে এই বংশের পবিত্র সেই আংটির কি সম্পর্ক? তুমি এসব বলে আসল চোরকে আড়াল করতে চাইছো, আমার দিকে আঙুল তুলতে চাইছো। চোরকে আড়াল? আমি তোমাকে চোর বলিনি সৌমেন। আমি শুধু বললাম তালা খোলা ছিল, আর সিন্ধুকে শুধু সেই জিনিসটাই নেই যেটা যেটা এই মুহূর্তে তোমাদের একমাত্র অর্থনৈতিক ভরসা হতে পারত। মুখার্জি বংশের কর্তা এত নিচে নামেনি। আমি জানি তুমি তালা দিতে ভুলে গিয়েছো। তোমার ওই এক টুকরো ভুলের জন্য আজ এই অপবাদ। প্লিজ বাবা, প্লিজ মা, তোমরা শান্ত হও। এটা কি হচ্ছেটা কি? মা, তুমি নিশ্চিত যে তুমি তালা দিয়েছিলে? নীলিমা অর্ণবের দিকে তাকিয়ে আত্মপক্ষ সমর্থন করে জানালো, হ্যাঁ অর্ণব, আমি নিশ্চিত। কিন্তু তোর বাবা কেন সকালে জোর করে বললেন আমি তালা দিইনি? তিনি কি চেয়েছিলেন? পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি আংটি সরানোর দায়টা আমার ওপর চাপিয়ে দেবেন? আমি তোমায় বলেছিলাম নীলিমা, যেন কোনো সমস্যা না হয়। আমি কি জানতাম তোমার হাতে সবকিছু দিলে এরকম কিছু ঘটবে? হয়তো এই সুযোগে আমাদেরই কোনো আত্মীয় সেটাকে সরিয়ে দিয়েছে। আমাদের আত্মীয় বলতে তো তুমি নিশ্চয়ই আমার বাপের বাড়ির লোকের কথাই বলতে চাইছো, তাই তো? কারণ তোমাদের বাড়ির লোকজন তো সাধু পুরুষ এক একজন। আমার মনে হয় আমরা এখন ঠিকঠাকভাবে জিনিসটা না খুঁজে অযথা নিজেদের মধ্যে গন্ডগোল পাকাচ্ছি। আরে শুধু শুধু নিজেদেরকে দোষারোপ করছি। আমার মনে হয় আমাদের বাড়িটা আরো একবার খুঁজে দেখা উচিত। সৌমেনের পাল্টা অভিযোগের তীর এবার নীলিমার বাপের বাড়ির দিকে ঘুরে গেল। কিন্তু ততক্ষণে অর্ণব পুরোপুরি তার বাবার বিরুদ্ধে চলে গেছে। অর্ণব তীক্ষ্ণ কণ্ঠে বাবার দিকে সরাসরি তাকিয়ে অভিযোগ করল, দেখো বাবা, দয়া করে মার আত্মীয় স্বজনদের ওপর দোষ চাপিও না। মা যেটা বলছেন সেটা কিন্তু অসম্ভব নয়। গত মাসেই তুমি কিন্তু মাকে না জানিয়ে আংটির বাজার দর জানতে গেছিলে আমাদের শেঁকড়ার কাছে। আমি শুনেছি, কিন্তু তুমি অস্বীকার করতে পারবে সে কথা? তোমার কারখানার জন্য কি এমন একটা কাজ তুমি করতে পারো না বাবা? দেখো বাবা, আমি তোমাকে চোর বলিনি। আমি শুধু জিজ্ঞেস করছি, তুমি কি এই পরিবারের ঐতিহ্য রক্ষার জন্য আংটিটা সাময়িক সময়ের জন্য সিন্দুক থেকে সরিয়েছ, যাতে সেটা বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যায়? হতেই তো পারে। এমনিতেই তোমার ব্যবসার মন্দার খবর এ বাড়ির সকল মানুষেরই জানা আছে। সৌমেন স্তম্ভিত, তার স্বর কেঁপে যাচ্ছে। সকলের সামনে নিজের ছেলে এমন একটা অভিযোগ করতে পারে তা বিশ্বাস করতে পারছে না, আবার ছেলেকে শাসনও করতে পারছে না। তোমার সাহস কিভাবে হয়? তুমি তোমার বাবাকে? সৌমেন কোনো উত্তর দিল না, শুধু রাগে কাঁপতে থাকল। তার নীরবতা যেন অর্ণবের সন্দেহকে আরো দৃঢ় করে তুলল। ললিতা তখনও সিন্দুকের আশেপাশে মেঝেতে কিছু একটা খুঁজছিল।
তার চোখে মুখেও চাপা উদ্বেগ। নীলিমা এবার ললিতার দিকে ফিরে একটু নরম স্বরে জিজ্ঞাসা করল, ললিতা, সত্যি করে বলতো, কাল রাতে বা আজ সকালে তুই কি সিন্ধুকের দিকে এসেছিলি? দিদি, আমি? ছি, আমি কেন আসবো? আমার তো এখানে কোনো কাজই ছিল না। তুই কি আমার উপর রাগ করেছিস? হ্যাঁ, তোমার কথাই আমি ঘরটা পরিষ্কার করার জন্য চাবি চেয়েছিলাম, কিন্তু তুমি দাওনি। আমি রাগ করে আর আসিনি। তুই কি চাসনি শ্রেয়া এই বাড়ির নতুন বউ হিসেবে ওই আংটি পাক? দিদি, তুমি কি বলছো এসব? আমি এত নিচে নামতে পারি না। তোমার অর্ণব আমারও সন্তানের মতো। তুমি তোমার স্বামীর উপর রাগ করে আমার দিকে আঙুল তুলছো কেন? পুষ্প, এদিকে আয় তো। পুষ্প ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো নীলিমা দেবীর সামনে। আজ সকালে তুই কি যেন একটা বলতে চাইছিলি? সিন্ধুকের ঘরের দিকে তুই যেন কাকে একটা দেখেছিলি, তখন ঘরে তালা দেওয়া ছিল? হ্যাঁ বড়মা, তালা দেয়া ছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তালা খোলাই ছিল। তুই কি মিথ্যে বলছিস? তুই কি কাল রাতে এই ঘরে এসেছিলি? না না বড়মা, মা কালীর দিব্যি বলছি, কাল রাত্রে আমি শুধু এদিকটায় জল দিতে এসেছিলাম। তখন দেখি চটের নিচে ছোট্ট একটা ডাল পড়ে আছে। আমি তো তখন সেটাই তোমাকে। গাছের ডাল? হ্যাঁ, আর তার পাশেই একটা ছুরির মতন ধারালো কি যেন একটা ছিল। পুষ্প এই কথাও জানায়, সিন্ধুক ঘরের দরজার সামনে চটের কাছে কিছু বাতাবি লেবুর পাতা আর কয়েকটা গোলাপ ফুলের কাঁটা পড়ে থাকতে দেখেছে। সিন্ধুক ঘরের দরজার সামনে চটের কাছে? হ্যাঁ হ্যাঁ গো, আমি দেখেছি, আমি সত্যি বলছি। ভয়ে ভয়ে এই কথাটা বলল পুষ্প। এই কথা যেন সমস্ত উত্তেজনাকে নতুন দিকে মোড় দিল। গাছের ডাল, ছুরির মতো ধারালো কি যেন বস্তু, এগুলো কি কোনো বাইরের লোকের চিহ্ন, নাকি ভিতরের কেউ তাড়াহুড়োয় কিছু একটা ফেলে গেছে? ছুরির মতো ধারালো কিছু? তুমি কি জানো সৌমেন, কারোর কাছে এমন কিছু ছিল কি? লুকিয়ে যেও না কেউ, এটা কিন্তু আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। এসব কি আবল তাবল কথা? এসব ওই পুষ্প মেয়েটার মন করা কথা। হয়তো ও নিজেই কিছু সরিয়েছে। বাবা প্লিজ, পুষ্প যদি চুরি করতো তাহলে ও কি দেখেছে না দেখেছে সে কথা বলতো? আর ও তো বলতে নাই পারতো। ওর দিকে সন্দেহের আঙুল তোলার আগে তুমি দেখো এই ঘরের চাবি কাদের কাছে থাকে। ঠিক এই সময় ঘরের দরজার কাছে ধীর পায়ে এসে দাঁড়ায় নববধূ শ্রেয়া। ও দেখেছে সবটাই। ও দেখেছে সবাই সিন্ধুক ঘরের বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। ও কৌতূহলী হয়ে ভিতরে আসে। ভিড় ঠেলে এগিয়ে এসে যা দেখতে পায় তাতে ওর চোখ উদ্বেগে ভরে যায়। তার শাশুড়ির কাছে প্রায় কানের কাছে মুখ নিয়ে বলে, মা, কি হয়েছে? সবাই এত উত্তেজিত হয়ে আছে কেন? অর্ণব ভীষণ রেগে আছে দেখছি। আর বলিস না রে মা, ভাত কাপড়ের সেই কৌলিক আংটিটা চুরি গেছে। কি চুরি গেছে? শুধু ওই আংটিটাই? বাকি সব জিনিস আছে? হ্যাঁ মা, শুধু ওটাই। মা, আমি আপনাকে একটা কথা বলবো, প্লিজ রাগ করবেন না তো? আমি আসার পর থেকেই দেখছি মা, ললিতা কাকিমা যেন একটু অসন্তুষ্ট। আচ্ছা, উনি কি চাননি যে আমি এই বাড়ির বড় বউ হই আর আমার হাতে ওই আংটি উঠুক? আমার মনে হয় মা, উনি হয়তো ওই আংটিটা সরিয়েছেন যাতে তিনি তার নিজের ছেলের বউয়ের জন্য ওটাকে সুরক্ষিত রাখতে পারেন। শ্রেয়ার এই মন্তব্য নীলিমাকে আবারও ভাবিয়ে তুলল। ললিতা হয়তো প্রকাশ্যে শান্ত, কিন্তু ভেতরের ঈর্ষা তাকে দিয়ে এমন কাজ করাতেই পারে। নীলিমা ললিতার দিকে তাকালেন, যার মুখে তখনও অবিশ্বাস আর বিস্ময়ে খেলা করছে। তুই কি বলছিস? ললিতা? না না, তার সাথে আমার মন কষাকষি থাকতে পারে, কিন্তু কিন্তু সে এত নিচে নামতে পারে না। পারে মা, পারে।
ঈর্ষা অনেক কিছু করাতে পারে। আর ওই আংটিটা এই বাড়ির ঐতিহ্য, একটা অহংকার, সেটা যদি চোখের সামনে দিয়ে হাতছাড়া হয়ে যায় তাহলে যে কারোর খারাপ লাগতেই পারে মা। নীলিমা আবার ললিতার দিকে তাকালেন। ললিতার শান্ত মুখ এখন তার কাছে মুখোশ মনে হচ্ছে। নীলিমা, ললিতা, সৌমেন, অর্ণব, পুষ্প সকলেই এখন সন্দেহের জালে জড়ানো। সৌমেন টাকার জন্য, ললিতা ঈর্ষার জন্য, পুষ্পও কোনো এক অজানা কারণে। এবার তোমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছো সবাই শোনো। আমি জানি তোমরা প্রত্যেকেই সন্দেহের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, তোমরাও আমাকে চাইলে সন্দেহ করতেই পারো। সৌমেন, তোমার কারখানার লোকসান, ললিতা তোর নীরব ঈর্ষা, আর পুষ্প তোর এই সব অসংলগ্ন কথাবার্তা সবকিছুই আমাকে চিন্তিত করে তুলছে। এটা তুমি করিয়েছ নীলিমা। আসলে আমি এবার বুঝেছি তুমি চুরি করে এখন আমাদের ফাঁসাতে চাইছো। না সৌমেন, তুমি ভুলে যাচ্ছ ওই আংটি শ্রেয়া এ বাড়িতে আসার আগে পর্যন্ত আমারই অধিকার। কারণ বংশ পরম্পরায় ওই আংটি বড় বউ হিসেবে আমি পেয়েছি। তাই আমার নিজের জিনিস নিজের চুরি করার কোনো প্রয়োজন পড়ে কি? আমি শুধু বলছি আমি পুলিশ ডাকবো। আর এটা কিন্তু কোনো হুমকি নয়, এটা আমার সিদ্ধান্ত। এই কথায় সবাই কেঁপে উঠল। সৌমেন বাধা দেওয়ার চেষ্টা করে বলল, পুলিশ? এই বংশের কিচ্ছা কেলেঙ্কারির খবর তাহলে এবার বাইরে যাবে? কেচ্ছা কেলেঙ্কারি? এর চেয়ে বড় কেচ্ছা কেলেঙ্কারি আর কি হতে পারে? আমি পুলিশ ডাকার আগে তোমরা প্রত্যেকে ঘর একবার করে চেক করে দেখো। যদি কিছু খুঁজে পাওয়া যায় তাহলে ভালো, আর না হলে পুরো ব্যাপারটা তো। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। সৌমেন দ্রুত পকেটে হাত দিল। অর্ণব দেখল। ললিতা অস্থির হয়ে ওঠায় ওর মুখে বিন্দু বিন্দু ঘাম জমছে। ঠিক সেই মুহূর্তে সিন্দুক ঘরের কোণে একটি ভাঙা লোহার টুকরো পড়ে থাকতে দেখা গেল। অর্ণব হঠাৎ দেখতে পেয়ে খানিকটা চিৎকার করে উঠে বলল, এ কি? এটা কিসের টুকরো? আর এটা এখানে কেন? অর্ণব হাতে চকচকে ধারালো ছুরির টুকরোটা নিয়ে উত্তেজিতভাবে কিছু বলার জন্য পা বাড়াতেই তার শার্টের পকেট থেকে আলগা হয়ে একটা সতেজ গোলাপের কুঁড়ি এবং কয়েকটা বাতাবি লেবুর পাতা মেঝেতে পড়ে গেল। অর্ণব, ওটা কি? তোমার পকেট থেকে কি পড়লো? কই, কিছু না মা, ও সামান্য একটা জিনিস। অর্ণব দ্রুত কুঁড়ি আর পাতাগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করল। নীলিমা বাধা দিয়ে বলল, দাঁড়াও, সরাবে না ওটা। নীলিমা কুঁড়িটা হাতে তুলে নিল। গভীর মনোযোগ দিয়ে দেখল সেই কুঁড়িটা। এই কুঁড়িটা তো আমাদের পেছনের বাগানের কস্তুরী গোলাপ গাছের। আমি কাল রাতেও দেখেছি। গাছটাতে মাত্র একটা কুঁড়ি ছিল। তুমি এটা কোথা থেকে পেলে? এই কস্তুরী গোলাপ গাছটি মুখার্জি বাড়ির একটি বিশেষ প্রতীক। নীলিমা জানে এই গাছের ফুল শুধুমাত্র বিশেষ মুহূর্তেই ব্যবহার করা হয়। ওনাদের বাড়ির রাধারমন জীবের পুজোয় এই গাছের ফুল তুলে মালা গেঁথে দেওয়া হয়। কিন্তু এখন হঠাৎ করে এই গোলাপ গাছের কুঁড়ি অর্ণবের পকেটে দেখে খানিকটা চিন্তার ভাঁজ পড়ল নীলিমার কপালে। কুঁড়ি আর লেবুর পাতা? অর্ণব, তুমি কি কাল রাতে সিন্ধুক ঘরের আশেপাশে এসেছিলে? তাহলে তোমার পকেট থেকে নিশ্চয়ই ওই লেবু গাছের ডালটা চটের উপরে পড়েছিল, আর ওই ছুরির টুকরোটাও নিশ্চয়ই তোমারই। বাবা, কি বলছো এসব? তুমি তুমি এত নিচে নামতে পারো? এতদিনে তুমি এই চিনলে যে তোমার ছেলে চুরি করবে? ছি! ঠিক করে বলো অর্ণব, লেবুর পাতা কেন? আর তুমি এই কুঁড়িটা ছিঁড়লে কেন? মা, আসলে আসলে আমি আমি অর্ণব খানিকটা লজ্জিত এবং অপ্রস্তুত ভাবে ইতস্তত করতে লাগল। অর্ণব তাকালো দরজার কাছে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে। শ্রেয়া তার চোখে চোখ রাখল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল উদ্বেগ।
অনেক কষ্টে অর্ণব আবার স্বাভাবিক হয়ে বলার চেষ্টা করল। আসলে শ্রেয়ার কাল রাত থেকে একটু শরীর খারাপ লাগছিল, বমি বমি ভাব, একটু গা গুলানো আর কি। নতুন পরিবেশ, নতুন লোক। তারপর আমিই ভাবলাম আমাদের পেছনের বাগানে বাতাবি লেবুর পাতা থাকলে যদি গন্ধ শুকে একটু আরাম হয়, তাই নিয়ে এলাম। আর ওই গোলাপ কুড়িটা, ওটা আমি ভাবলাম শ্রেয়াকে আমাদের প্রথম সকালে দেব আর কি। কথাটা ও খুব চাপা গলায় বলল। অর্ণবের এই লজ্জা মাখানো কথা শুনে ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। এই পারিবারিক রহস্যের মধ্যে এই প্রথমবার ভালোবাসার একটা নরম আলো যেন ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। নীলিমার মুখে কঠিনতা সরে গিয়ে একটা দ্বিধা আর লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল মুখে। ও, এই ব্যাপার। সরি বাবা, আমি জানতাম না। আসলে মাথার ঠিক নেই, বুঝতেই তো পারছিস। যা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না, তোরা বরং ঘরে গিয়ে রেডি হ। তিনি ছেলের কাছে ক্ষমা চাইলেন, কারণ তার সন্দেহ ঠিক ছিল না। বাহ, এখন দেখছি সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। একটা পারিবারিক ঐতিহ্যবাহী সম্পত্তি চুরি গেছে, আর তোমরা এখানে ভালোবাসা নিয়ে আলোচনা করছো। অর্ণব তখনও দাঁড়িয়ে, ও বিব্রত। শ্রেয়া ধীর পায়ে এগিয়ে এসে অর্ণবের খুব কাছে দাঁড়ালো। ইস, সবাই কি ভাবলো বলো তো, আমার জন্য তুমি এত ভোরে পাতা ছিঁড়তে গেলে? হ্যাঁ, আমি আসলে তুমি কষ্ট পাচ্ছ এটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি চাইছিলাম আমাদের প্রথম দিনটা যেন সব দিক থেকে সুন্দর হয়। ধন্যবাদ, কিন্তু তুমি তো এসব এখন না করলেও পারতে। সবাই কি ভাবছে বলো তো? জানি না কি কথা ভাবছে, আমি তো শুধু তোমার কথা ভেবেই। নতুন দম্পতির মধ্যে এই চাপান উত্তর যেন বাইরের উত্তাপ থেকে তাদের আলাদা করে দিল। কিন্তু সিন্দুক ঘরের মূল রহস্য তখনও অমীমাংসিত। নীলিমা হঠাৎ আবার শক্ত হলেন। তার মনে তখনও সৌমেনের উপর সন্দেহ যায়নি। সৌমেন, এখনো কিন্তু আংটির রহস্য মেটেনি। তুমি সময় থাকতে থাকতে স্বীকার করো তুমি কি কারখানার জন্য সাময়িক সময়ের জন্য আংটিটা সরিয়ে রেখেছ? না নীলিমা, আমি সরাইনি। আমি শুধু বলেছিলাম তুমি তালা দিতে ভুলে গেছো, কারণ আমি জানি তুমি প্রায়ই করো। এখন তুমি তোমার ভুল ঢাকতে আমায় অপবাদ দিচ্ছ। আসলে তুমি তালাটা খোলা রেখেছিলে, তোমার অসাবধানেই চুরি গেছে জিনিসটা। আমি কেন এমন করব? আমি আমার দায়িত্ববোধ নিয়ে যথেষ্ট সচেতন। সৌমেন এখন চতুরভাবে সন্দেহটা ললিতা এবং নীলিমার দিকে ছুঁড়ে দিতে চাইছে। নীলিমা ললিতার দিকে তাকালো। ললিতার মুখ রক্তশূন্য, সে কোনো প্রতিবাদ করতে পারল না। আর পুষ্প, সে তখনও এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। যথেষ্ট হয়েছে সৌমেন, আমি পুলিশ ডাকছি। এই মুহূর্তে এই রহস্যের উন্মোচন হওয়া খুব দরকার। মুখার্জি বাড়ির ইতিহাসে এমন ঘটনা কেবল অসম্ভবই নয়, অকল্পনীয়ও বটে। কিন্তু নীলিমা দেবী আজ এই ঐতিহ্য রক্ষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি জানেন এই রহস্যের সমাধান ঘরের ভিতরেই লুকিয়ে আছে। আর তাই সবার আগে দরকার আপাতত শান্তি ফিরিয়ে আনা, যাতে বাইরের জগতের সামনে বাড়ির মানসম্মানটুকু রক্ষা করা যায়। নীলিমা নিজের মোবাইল হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়ালেন। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, আছে কেবল কঠোর সংকল্প। এবার কান খুলে সবাই শুনে রাখো, বৌভাতের অনুষ্ঠান আজ স্থগিত করা যাবে না। বাইরের অতিথিরা এসে গেছেন, আমি এই মুহূর্তে পুলিশ ডাকছি না। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌমেন এবং ললিতার চোখেও খানিকটা স্বস্তি ফুটে উঠল। কিন্তু আমি আজকের এই দিনটা কাউকে এক মুহূর্তের জন্যও ভুলে যেতে দেব না। তোমরা প্রত্যেকে নিজের নিজের কাজে যাও, অনুষ্ঠানের জন্য তৈরি হও, কিন্তু কেউ যেন এই বাড়ি ছেড়ে এক পাও না যায়।
কাজের লোক বাদে বাইরের কোনো লোক যেন আজ রাতে এই বাড়িতে না থাকে। আর আংটি? আংটির রহস্য আজ রাতে নয় সৌমেন, আজকের অনুষ্ঠানটা মিটুক, কাল সকালে আমি নিজে পুলিশ ডাকবো। আর তোমরা প্রত্যেকে পুলিশের উপস্থিতিতে নিজেদের ঘর সার্চ করতে বাধ্য থাকবে, প্রত্যেকে। তিনি জোর দিলেন প্রত্যেক শব্দের উপর, যার অর্থ সৌমেনও এই তালিকা থেকে বাদ যাবেন না। নীলিমার এই নির্দেশ ছিল যেন এক অলিখিত আদালতের রায়। সৌমেনের মুখ থমথমে, কারণ তিনি বুঝতে পারলেন নীলিমা তাকে বিশ্বাস করছেন না এবং কাল সকালে তার ঘর সার্চ হওয়া অনিবার্য। ললিতার মুখ ভয়ে ফ্যাকাশে, আর অর্ণব অবাক হয়ে তার মার দৃঢ়তা দেখল। ঠিক আছে মা, আমি শ্রেয়াকে নিয়ে উপরের ঘরে যাচ্ছি, তৈরি হচ্ছি। ললিতা দ্রুত পায়ে পুষ্পকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, যেন তার একমাত্র উদ্দেশ্য এই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। সৌমেন একবার নীলিমাকে কিছু বলতে চাইলেও বলতে পারল না, শুধু রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের জন্য সিন্দুক ঘরটি আবার নীরব হলো। নীলিমা দীর্ঘশ্বাস ফেলল, জানত এই শান্তির আড়ালে এক তীব্র অবিশ্বাস আর ভয় লুকিয়ে আছে। তার মন বলছিল আংটিটা বাড়ির বাইরে যায়নি, বরং কোনো এক আপনজনই তাকে লুকিয়েছে। দ্রুত হাতে তিনি সিন্দুকের ডালাটি আবার শক্ত করে বন্ধ করে দিলেন, যদিও তিনি জানতেন তালাটি খোলাই রয়ে গেল। ললিতা ও পুষ্পকে সঙ্গে নিয়ে তিনি ভাত কাপড়ের অনুষ্ঠানের জোগাড়টুকু সম্পন্ন করতে চলে গেলেন, যেন সব কিছু স্বাভাবিক আছে। কিন্তু তার মনে কেবলই সেই সন্দেহ আর সৌমেনের মুখ ভেসে উঠছিল। নীলিমা ললিতা এবং পুষ্পকে নিয়ে নিচে চলে গেলেন। কিছুক্ষণ পর ললিতা ও পুষ্পকে দিয়ে কাজ করিয়ে নীলিমা একা অতর্কিতে সিন্দুকের ঘরের দিকে নয়, বরং তাদের নিজেদের শোবার ঘরের দিকে এগোলেন। নীলিমা নিঃশব্দে নিজেদের শোবার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে সৌমেনের চাপা অস্থির কণ্ঠস্বর ভেসে আসছে। সৌমেন ফোন ধরে কারোর সঙ্গে কথা বলছে, এতটাই চাপা স্বরে যে শুধু তার কথাগুলোই অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি সৌমেন বলছি। তুমি কেন এখনো দেরি করছো? আমার এক্ষুনি ওটা চাই। না, পুলিশ, কাল সকালে পুলিশ আসবে, তুমি বুঝতে পারছো না? নীলিমা দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার হার্টবিট বেড়ে গেল। শোনো, আমার কোনো উপায় ছিল না। নীলিমা আমাকে বিশ্বাস করছে না। আমি ওকে আর সামলাতে পারছি না। তুমি কি ওটা ঠিক মতো তৈরি করে দিতে পারবে না? কি এমন তৈরি করে দিতে বলছে সৌমেন? তাহলে সৌমেন কি আসল আংটি বদলে অন্য কোনো কিছু প্রতিস্থাপনের কথা ভাবছে? নীলিমার চোখ স্থির হয়ে এলো। কালকের মধ্যে যদি তুমি সেটা না দিতে পারো, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। মুখার্জি বাড়ির সম্মান, আমি সবার সামনে কি বলবো? তুমি কি করেছো ওটার? তারপর সৌমেন চুপ করে গেল, যেন ওপাশ থেকে কিছু একটা শোনার চেষ্টা করছে। না, শোনো, আমার আর সময় নেই। তুমি ওটা এখন কোথায় রেখেছো? তোমার কাছেই আছে? ঠিক আছে, আজ রাতেই তোমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি আজ রাতে আংটিটা নিয়ে ঠিক রাত 2টোর সময় আমার কারখানায় এসো। আর কাউকে কিছু বলবে না। এমনিতেই তখন রিসেপশন শেষের মুখে সবাই নিজের মতো ব্যস্ত থাকবে। সৌমেনের এই নির্দেশ যেন নীলিমার সব সন্দেহের কেন্দ্রে জল ঢেলে দিল। আংটিটা নিয়ে আমার কারখানায় এসো? তবে কি সৌমেনই সেই আংটিটা চুরির পরিকল্পনা করেছে এবং অলংকার শিল্পীর সহায়তায় এখন সেটা লুকিয়ে রাখতে চাইছে, যাতে কালকের সার্চে বাড়িতে ধরা না পড়ে? দূর, সব শেষ। নীলিমা আমাকে বিশ্বাস করবে না। নীলিমা ধীরে ধীরে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। তার মুখমণ্ডল সাদা, কিন্তু চোখে একটা শীতল আগুন। সৌমেনের দিকে এক পা করে এগিয়ে গেল। সৌমেন নীলিমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। জানতে চাইল সৌমেন কার সঙ্গে কথা বলছিল। সৌমেন কোনো মতে তোতলাতে জবাব দিল, আমি তো কারখানার এক কর্মচারী, একটা জরুরি কাজ ছিল। কারখানায় কর্মচারীর সঙ্গে? নাকি তোমার সেই
শ্যাকরার সঙ্গে। সৌমেন এবার পুরোপুরি চুপ করে গেল। তার চোখে এখন ভয়, ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। আর কিসের আংটির কথা জিজ্ঞেস করছিলে সৌমেন? কোন আংটিটা তুমি আজ রাতে তোমার কারখানায় নিয়ে যেতে বলছো? সৌমেনের মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। তার নীরবতা যেন নীলিমার সন্দেহে চূড়ান্ত শিলমোহর দিয়ে দিল। কৌলিক রত্ন রহস্য গল্পটা আজ এ পর্যন্তই। তবে দ্বিতীয় পর্বে আমরা জানতে পারব রহস্যের উন্মোচন করতে ঠিক কী উপায় অবলম্বন করেন নীলিমা দেবী। আর তার সঙ্গে আমরা আরও জানতে পারব সত্যি সত্যি কি সৌমেনবাবুই তাহলে আংটিটা সরিয়ে ফেলেছেন। আর যদি তা না হয় তাহলে এই আংটির আসল চোরই বা কে? কিভাবে চুরি গেল সিন্দুকের ঘর থেকে আংটিটা? সব প্রশ্নের উত্তর জানব আগামী পর্বে, অর্থাৎ আগামী শনিবার। সময়টা কিন্তু ঠিক রাত্রি 10:30। কেমন? আজকের গল্প কৌলিক রত্ন রহস্য। গল্পের লেখক আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছে তারা অনিন্দিতা, মৌটুসী, মিনহাজুল, অচ্যুতা, জিনিয়া এবং শুক্লা। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও সে কথা। আর অবশ্যই নিজের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ তবে এ পর্যন্তই। তবে এবার পালা গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণার। তারা হলে মোহিনী ভট্টাচার্য, সৃজা মুখার্জি, সৃজা চক্রবর্তী, শেখ আজাদুল, সাগর ভৌমিক, রিয়া দাস, রিপসিতা মালিক, নিয়তি সিং, ষষ্ঠী, ঝর্ণা খাতুন, মাম্পি মণ্ডল, চৈতালি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন: এই গল্পে মুখার্জি বাড়ির বাগানের একটা বিশেষ গোলাপ ফুলের নাম উচ্চারণ করা হয়েছে। যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে অবশ্যই শুনেছ সেই নাম। বলতে হবে সেই গোলাপের নাম কি। যদি জানা থাকে তাহলে চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী শনিবার রাত্রি 10:30 কৌলিক রত্ন রহস্যের দ্বিতীয় পর্বে। ভালো থেকো সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।